আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামায়াতের আমির। জানাবো পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ 5 দিনের রিমান্ডে। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 4 দফা দাবিতে শাহবাগের শহীদী সমাবেশ শুরু। কারখানায় গ্যাস সরবরাহে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার, জানালেন প্রেস সচিব। এবং সর্বশেষ জানাবো সাবেক এপিএসসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বলছেন আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামায়াতের আমির। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন বলছে তারা ইতিহাসের সবচেয়ে ভালো একটা নির্বাচন উপহার দেবে। আমরা তাদের একটি অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিক। আমরা দেখি তাদের সদিচ্ছা ও সক্ষমতা কতটুকু। যদি এতে জনগণ সন্তুষ্ট হয়, তাহলে পরবর্তী সময়ে জনগণ আপনাদের পূর্ণ সহযোগিতা করবে। আর কোনো কিছু ধরা পড়লে জনগণ লাল কার্ড দেখাবে। শুক্রবার সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, অতীতে যা চললো এখনো যদি তাই চলে, তাহলে এত রক্ত কেন চললো, এত জীবন কেন গেল? এ জাতির কাছে আমরা কিভাবে মুখ দেখাবো? জঞ্জাল মুক্ত, কলুষ মুক্ত, দুঃশাসন মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন আমরা আরেকবার জীবন দিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবো। আমরা কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার সুপারিশ আমরা আনবো না। আমরা জনগণের সুবিধা দেওয়ার সব সুপারিশ মেনে নেব। তিনি আরো বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে দল ও ধর্মের মধ্যে কোনো অধিকারের ব্যবধান থাকবে না। দেশের সবার অধিকার ভোগ করার ন্যায্যতা থাকবে। আমরা একটি বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত ও দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ অবশ্যই হতে হবে আল্লাহর বিধানের ভিত্তিতে, আল কুরআনের ভিত্তিতে। ঐক্যের শক্তিকে বিজয় আসবে জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপহার দেওয়া হবে। সোনার মানুষ গড়তে হলে সোনার মানুষ চাই। সমাজে ন্যায় বিচার কায়েম করতে হলে নিজের উপর ইনসাফ তৈরি করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। নতুন রাজনীতির উত্থানে তরুণদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, যতদিন পর্যন্ত তোমাদের ন্যায্য দাবি পূরণ না হবে, তোমরা এর লড়াই থেকে বিশ্রাম নিও না। তোমরা হবে আগামীর নেতা, আমরা হব তোমাদের কর্মী। আমরা তোমাদের দেশ ও জাতির খেদমত করার সুযোগ করে দিতে চাই। জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ তাদের দোসর ও প্রশাসনে কিছু কর্মকর্তা দেশ থেকে 28 লাখ কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এ টাকা দেশের বাজেটের প্রায় 4 থেকে 5 গুণ। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকারে যারা আছে সবাই দৃষ্টিভঙ্গি সমান না। এটা কোনো দলীয় আদলের সরকারও না। কেউ কেউ থাকে মক্কার দিকে, আবার কেউ কেউ থাকে মস্কোর দিকে। এই দোটানো অবস্থায় জাতির মাঝে মাঝে অনেক বড় ক্ষতি হয়ে যায়। নারী অধিকার সংস্কারের প্রতিবেদনের কথা টেনে ডক্টর শফিকুর বলেন যে রিপোর্টের বেশ কিছু জায়গায় কুরআন ও সুন্নাতে সম্পূর্ণ খেলাপ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। আমাদের প্রথম কাজ হচ্ছে যে কয়েকজন এই সুপারিশ পেশ করেছেন তারা এদেশের 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করে না। তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান আমরা সে জায়গায় তাদের নিতে দেব না, ইনশাল্লাহ। পারভেজ হত্যার প্রধান আসামি মেহেরাজ 5 দিনের রিমান্ডে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুবের আদালত এই আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ মাইনুদ্দিন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে। শুনানি শেষে বিচারক আসামির জামিন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় 4 জনকে রিমান্ডে নেওয়া হয়েছে ও 2 জন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জানা যায়, জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত 19 এপ্রিল বিকেল 4টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত শুরু হয়। ওই ঘটনায় এক পর্যায়ে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম পারভেজ নিহত হন। এই ঘটনার পরের দিন 20 এপ্রিল পারভেজের ফুফাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলা করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের 3 ছাত্র মাহাতির, মেহরাব, আবুজর, গিফারি সহ 8 জনকে এজাহার নামীয় আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো 20 থেকে 30 জনকে আসামি করা হয়েছে।
আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 4 দফা দাবিতে শাহবাগে শহীদী সমাবেশ শুরু। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি এবং জুলাই গণহত্যা সহ বিভিন্ন ঘটনার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে শহীদী সমাবেশ শুরু হয়েছে। দুপুর 3টার পর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের ব্যানারে এই সমাবেশ শুরু হয়। সমাবেশ থেকে 4 দফা দাবি উত্থাপন করা হয়। আগামী 100 দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশ, আদালতের রায় ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শাপলা চত্বরের ঘটনায় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় একটি তদন্ত কমিশন গঠন করে শহীদের তালিকা প্রকাশ ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে সুপারিশমালা বাস্তবায়ন করতে হবে। দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইস্তেহারে আওয়ামী লীগের গণহত্যার বিচারের বিষয়ে স্পষ্ট ধারা অন্তর্ভুক্ত করতে হবে। ইনকিলাব মঞ্চ জানায়, এই দাবিতে আগামী 10 দিন দেশের 64 জেলায় জনসংযোগ চালানো হবে। দাবি পূরণ না হলে আগামী 36শে জুলাই মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থেকে সচিবালয় ঘেরাও করা হবে। কারখানায় গ্যাস সরবরাহে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার, জানালেন প্রেস সচিব। অন্তর্বর্তীকালীন সরকার দেশের কারখানাগুলোতে স্বচ্ছন্দে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দোহায় সাংবাদিকদের তথ্য জানান। তিনি বলেছেন, অনেকে বলেছেন গ্যাসের অভাবে তারা কারখানা স্থাপন করতে পারছেন না, তাই আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করতে চাই, যাতে পর্যাপ্ত গ্যাস আনা যায়। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দোহা সফরের সময় কাতার এনার্জির সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল। বাংলাদেশের কারখানাগুলোতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনালটি স্থাপন করা হবে। খবর বাসাস। প্রধান উপদেষ্টার দোহা সফর সম্পর্কে তিনি বলেছেন, এই সফর অত্যন্ত সফল এবং ফলপ্রসূ হয়েছে। আমি বলবো এটি সবচেয়ে সফল এবং অত্যন্ত আকর্ষণীয় সফরগুলোর মধ্যে একটি। শফিকুল আলম আশা প্রকাশ করেছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এবং অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে আসবেন। দেশের অর্থনীতির উত্থান পতনের কথা তুলে ধরে তিনি বলেছেন, ক্ষমতাচ্যুত সরকারের সময় 320 কোটি মার্কিন ডলার ঋণ ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তা কমিয়ে 60 কোটি মার্কিন ডলারে নিয়ে এসেছে। প্রেস সচিব বলেছেন, অবশিষ্ট ঋণ কয়েক মাসের মধ্যে পরিশোধ করা হবে। তিনি আরো বলেছেন, এটি বিশ্বের বাইরে ইতিবাচক সংকেতের অনুভূতি যে আমরা ব্যবসার জন্য প্রস্তুত। 4 দিনের সফর শেষে প্রফেসর ইউনূস আজ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের জন্য দোহা থেকে ইতালি রোমের উদ্দেশ্যে যাত্রা করেন। সাবেক এপিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, যা বলছেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বন্ধু মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব বা এপিএস পদে নিয়োগ দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ সংক্রান্ত খবর প্রকাশ করা হয় সম্প্রতি। একই অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ও ডক্টর মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। তদবির বাণিজ্যের অভিযোগ ওঠার পর মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবিকে অব্যাহতি দেওয়া হয়েছে। 21 এপ্রিল মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবিকে অব্যাহতি দিয়ে সরকারি আদেশ জারি হয়। মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়নি, বরং সে নিজে পদত্যাগ করেছেন বলে দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পদত্যাগের পেছনে এসব অভিযোগের কোনো ভূমিকা নেই বলেও দাবি তার। এপিএস এর পদত্যাগের পর নেগেটিভ ক্যাম্পেইন হতে পারে, বিষয়টি আগেই আলোচনা হয়েছে তাদের। আসিফ মাহমুদ বলেন, পদত্যাগ করলে নেগেটিভ ক্যাম্পেইন হতে পারে, এই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। তারপরও মোয়াজ্জেমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই দুদককে ইনভলভ করব। এদিকে দুর্নীতি দমন কমিশন দুদক জানিয়েছে, তাদেরকে কেন্দ্র করে ওঠা অভিযোগগুলোর বিষয়ে আইন মেনে সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। অভিযোগ উঠেছে, সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়েছেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে উপজেলা প্রকৌশলী পর্যন্ত প্রায় সব গ্রেডের কর্মকর্তার বদলি পদায়নে তদবির বাণিজ্য করেছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।